তো দাদা একটা প্রসঙ্গে যেতে চাই আমি, ধরেন আসিফ মাহমুদ আহ, যে কদিন আগে, ধরেন 1 বছর আগে, যে ধরেন বুলেটের সামনে দাঁড়ায় গেছে যে গুলি খাবো, সে এখন পুলিশ প্রটোকলের মধ্যে তার ব্যক্তিগত অস্ত্র ক্যারি করতে হয়। ভাই, তার তো সব জায়গায় সে প্রটোকলের মধ্যে, সিকিউরিটির মধ্যে, তারপরেও তার ব্যক্তিগত অস্ত্র লাগে। তারপর সে ধরেন এই যে হাঁসের মাংস খায়, নীলা হোটেল নাইলে ওয়েস্টিনে যেয়ে খায়। মানে আমি বুঝলাম না আর কি, তাদের জুলাই সনদ ঘোষণা হয়, তাদের নেতাদের অবকাশের জন্য তারা চলে যায় কক্সেস বাজারে। এতদিন পরে যে জুলাই সনদ হইলো, সেই সনদে ধরেন শহীদদের সংখ্যাটাই তো ভুল। মানে জাতিসংঘ বলে 1400, ওনারা বক্তৃতায় বলে 2000, ওইখানে লেখা হয়েছে 1000। তো এই যে অবস্থাটা, মানে এক এক নেতা এক এক রকম করে কথা বলছে। কেউ বলতেছে এইটা ঘুরাই দিবে, এটা উড়াই দিবে, হ্যান করবে ত্যান করবে। জিয়াউর রহমান বা মানে একটা প্রতিষ্ঠিত সিনিয়র রাজনৈতিক দলের ব্যাপারে তাদের যে মনোভাব, তো এগুলো মানে সব মিলে কি মনে করে, মানে কি এনসিপি হয়েছে কি, এনসিপিতে কি ভর করছে? আমি আমি কনক বোধহয় জিয়াউর রহমানকে নিয়ে যখন ইসমাইল পাটোয়ারি যখন একটা মন্তব্য করছিল, আমি আপনার এখানেই প্রথম এটার প্রতিবাদ করছিলাম, আমি বলছিলাম এটা খুব খারাপ কাজ হয়েছে এবং এটা এক্ষুনি প্রত্যাহার করা উচিত। আসিফ প্রসঙ্গে বলি আর কি, আসিফ প্রসঙ্গে তো আমার ফেসবুকে এসে সবাই আসিফ কিছু করলেই আমাকে এসে ধরে, আসিফ কিছু করলে আমাকে এসে, আপনি কিছু বলেন না দাদা কেন আসিফের এটা। আসিফের আসিফের বক্তব্যটা একটু শুনো নাকি আমরা, এই হাঁসের মাংসের বক্তব্যটা? না আমি শুনছি, আপনি দর্শকদের জন্য ভাই দেখাই তো, এটা শুনেন। নিয়ে আলোচনা আমার মনে হয় মানে আচ্ছা, খাওয়া বলেন। দাওয়া নিয়ে এটা নিয়ে আলোচনা করছে, এটা আমি এত আচ্ছা, সিরিয়াস কিছু মনে থাক, করি না। ও আমি খাওয়া দাওয়া করছে ভাই, আসিফ না কি না না, এখন মেটার আপনি কি হচ্ছে এখন মনে করেন যে আসিফ এখন গুলিস্তানে যায় খাবে? না, বলেন। মেটার হচ্ছে নীলা হোটেল এবং ওয়েস্টিন আর কি, এটার আচ্ছা মধ্যে। আচ্ছা, আমি একটু বলি, মানে এটা আমার দর্শকদের, এটা ইলিয়াস জানে আর কি, মানে বিষয়টা ইলিয়াস খুব পুরোপুরি জানে ঘটনাটা, যে আসিফের সাথে আমার কি সম্পর্ক এবং আসিফকে আমি কি চোখে দেখি। আম, মানে আসিফ যখন প্যারিসে আসলো আর কি, ওকে যখন আমি প্রথম দেখলাম, আহ, ও ছিল প্রথম মানুষ যে এই বিপ্লবী ছাত্রদের একজন প্রতিনিধি। হ্যাঁ, ও যখন আমার সামনে আসলো, আমি এটা বিশ্বাস করতে পারিনি যে আমি আসিফকে দেখতেছি। আমি ওকে জড়ায় ধরলাম এবং জড়ায় ধরে কাঁদতে শুরু করলাম। হ্যাঁ, এবং কান্না, এবং আসিফও ঠায় দাঁড়ায় থাকলো। আমি জানি না আমি কতক্ষণ কাঁদছিলাম, বোধহয় 10-15 মিনিট কাঁদছিলাম। আসিফ ঠায় দাঁড়ায় থাকলো এবং আমার এই কান্নার, এটা একটা ছবিও বোধহয় আছে, আমি আপনাকে দেবো, ইলিয়াস, কনক। তো আসিফ আমার কাছে হচ্ছে বিপ্লবের ফিজিক্যাল এমবডিমেন্ট, যে আমার কাছে আসছিল, যাকে আমি টাচ করতে পারছি, ছুঁইতে পারছি, ধরতে পারছি, ভালোবাসতে পারছি। তো একটা আমার সাথে, আপনারা জানেন যে আমি আমি খুবই ইমোশনাল মানুষ, এবং সেই অর্থে আসিফের সাথে আমার একটা খুব ব্যক্তিগত ইমোশনাল একটা সম্পর্ক আছে। হ্যাঁ, খুবই ব্যক্তিগত ইমোশনাল সম্পর্ক আছে, এবং ইলিয়াস জানে যে আসিফকে আমি কম বকাবকি করি না, প্রচন্ড বকাবকি করি। মানে এই ছাত্রদের মধ্যে 2 জন আমার বেশি বকাবকি খায়, প্রথম আসিফ, আর নাম্বার 2 হচ্ছে হাসনাত। হুম, এবং আমি কিন্তু চেষ্টা করি সব সময় যেন আসিফ কোনো ভুল না করে, কোনো মিস্টেক না করে, ওকে কাউন্সেল করা, ওকে শেখানো, ম্যানেজমেন্ট শেখানো, আমি এগুলো ছোটখাটো অনেক বিষয়ে তাকে সাজেশন দিই। আর ছোট ছেলে, এখন ধরেন যদি কেউ বলে যে মানে আহ, আপনি আশকারা দিয়ে দিয়ে আসিফকে এরকম করছেন, বলতে পারে, যদি বলে। হ্যাঁ, কিন্তু আমি আসিফের প্রতি ওই স্নেহ, ওই ভালোবাসা, ওইটাকে আমি সবসময় নার্চার করব। হুম, আমি আসিফের এই কথাটা বলাটা ঠিক হয়নি, এই যে আমি ওয়েস্টিনে যাই, এই কথাটা বলাটা ঠিক হয়নি, এবং আমি আমি কিন্তু সত্যিই খুব রাগ করছি আসিফের উপরে এই কথাটা বলাতে। কারণ কি জানেন, আমি আসিফকে খুব স্পেসিফিক্যালি এই ব্যাপারে, মানে আমার ছোট ভাই যদি মন্ত্রী হতো, আমি ওকে যেভাবে বা ইভেন ও তো আমার আমার ছেলের বয়স তো আসলে আছে, কিসের ছোট ভাই, আমার ছোট ভাই তো অনেক বড়। আমার ছেলে যদি হতো, মন্ত্রী হতো, আমি তাকে যেভাবে তাকে ধরে 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 শেখাতাম, আমি আসিফকে কিন্তু এই বিষয়গুলো শিখিয়েছি। আমি কিন্তু ওকে বলছি যে আসিফ দেখো, তুমি আহ, তোমাকে খুব মিনিমালিজমের উপরে চলতে হবে, খুব অল্প জিনিসে তোমাকে তৃপ্ত থাকতে হবে, খুব বেশি জিনিস, তুমি যখন ভাত খাবে একটা তরকারি দিয়ে ভাত খাবে, একটার বেশি তরকারি নিবে না। আমি বলছি কেন নেবে না, কারণ তোমার দেশের মানুষ একটার বেশি তরকারি দিয়ে ভাত খেতে পারে না, তুমি তার জীবনটা বুঝতে পারবা না তুমি যদি এটা না করো।
তুমি এই কাজটা করবে। আমি কিন্তু এক্স্যাক্টলি এই কথাটা বলছি। এবং যখন আমি দেখলাম যে আসিফ বলতেছে যে আমি ওয়েস্ট ইন্ডে যাই, আমার খুব খারাপ লাগছে, আমি খুব বেদনাহত হয়েছি মানে এটাতে, আসিফের এই কথাতে। হ্যাঁ, মানে মানে দাদা ধরেন এদের প্রতি আমাদের শ্রদ্ধা বা এদের প্রতি আমাদের কৃতজ্ঞতার কোনো শেষ নাই, এবং আমরা যে না, কথাগুলো আসিফের বলছি প্রতি আমার ভালোবাসারও শেষ নাই তো। আমার ভালোবাসা থাকবে, ও যত মিস্টেক করুক তারপরেও আমার ভালোবাসা থাকবে। কিন্তু মানে ও আমার কথা শোনে না কেন, এটা হচ্ছে আমার কথা। মানে ও কি, মানে আমি যে ওকে এত ভালোবাসি, এত স্নেহ করি, ওকে যে আমি আমার সন্তানের মতো দেখি, তো ও কেন আমাকে ওর ওর জায়গাটায় রাখতে পারে না? ও কেন ওই রেসপেক্টের জায়গাটা রাখতে আমার হ্যাঁ, কথা তবে শোনে না আমাদের কেন? আমাদের এই নতুন নেতাদের ধরেন যে বডি ল্যাঙ্গুয়েজ বা তাদের কাছে আমাদের যে প্রত্যাশাটা ছিল, হুম, সেই জায়গাটায় তারা ধরেন আমাদেরকে অনেক জায়গাতে হতাশ করেছেন, এবং এটা আমরা আশা করি নাই আরকি। মানে এত দ্রুত তাদের এই পরিবর্তনগুলো আসলে চোখে লাগে। আমাদের যেমন লাগে সাধারণ মানুষেরও চোখে লাগে। সাধারণ মানুষের মধ্যেও এগুলা প্রতিক্রিয়া সৃষ্টি করে। যে আপনি এক্স্যাক্টলি। ১ বছর আগে কি ছিলেন, এখন আপনি কি করছেন, ভবিষ্যতে তাহলে আপনি কি করবেন? ১ বছরে যদি এই পরিমাণ পরিবর্তন আপনাদের মধ্যে আসে, তাহলে আপনি ভবিষ্যতের না, কি করবেন? ইভেন রাজনীতিতে আপনি দেখেন, মানে হুম, আমি তো ওয়েস্ট ইন্ডে যেয়ে খেতে পারি না বাংলাদেশের রাজনীতি করে। রাইট। বাংলাদেশের মানুষ তো ওয়েস্ট ইন্ডে খেতে পারে না, এত টাকা দিয়ে খেতে পারে না। এটা বড় লোকদের জায়গা, এটা না, ওয়েস্ট এলিটদের ইন্ডিজ জায়গা। বাংলাদেশের সবচেয়ে আমাকে এক্সপেনসিভ এক আমাকে জায়গা। খুব সাধারণ মানুষের মতো করে থাকতে হবে, আমাকে খুব সাধারণ মানুষের মতো করে চলতে হবে। আমাকে আমাকে অনেকে বলে, আপনারা দেখেন না যে ওই আপনি এই একটা হুডি পরে আসেন আপনার ইয়েতে, আপনার কি আর হুডি নাই? আপনার কি আর হুডি কেনার পয়সা নাই? আমাকে বলে কিন্তু অনেকে। আমি বলি, "হ্যাঁ ভাই, পয়সা নাই ভাই।" এবং তারপরে হয় কি? অনেকে হুডি কিনে নিয়ে আসে। অনেকে সত্যি, সত্যি মনে করে আমার হুডি কেনার পয়সা নাই। দাদাকে একটা হুডি কিনে দিই। কেউ আসলে হাতে করে একটা হুডি নিয়ে আসে। একটা কাপড় নিয়ে আসে। বোধহয় দাদা বোধহয় কাপড় কিনতে পারে না। হুম? আরে ভাই, আমি দাদা আমি এই প্রসঙ্গে এক জিনিস এড করি। ধরুন আমরা যখন সাংবাদিকতা শুরু করি, ধরুন আজ থেকে ২৮-৩০ বছর আগে, কিছু জায়গার কিছু ট্রেনিং আমি স্পেসিফিক মনে নাই। উনি বলতেছিল, "তুমি যখন পাবলিকের সাথে কথা বলতে যাবা, গ্রামে যাবা বা কোন একটা মেহনতি মানুষদের নিয়ে কাজ করবা, কোন একটা ইয়েতে যাবা, তোমার গায়ের থেকে যেন ভুরভুর করে পারফিউমের গন্ধ বের না হয়। অবশ্যই না। তোমার হাতে যেন এক্সাক্টলি, ওই সাধারণ মানুষের হাতে ঘড়ি নাই, তোমার হাতে যেন ঘড়ি না থাকে। তোমার এক্সাক্টলি, যদি একেবারে কম্পালসরি না হয়, চোখে সানগ্লাস পরে তুমি রিপোর্টার, তুমি সাংবাদিক, নো, তুমি তাদের অংশ। তাদের উপরেই তোমার ডিপেন্ড করতে হবে। এক্সাক্টলি, তারাই তোমার এক্সাক্টলি, সোর্স, তারাই তোমাকে তথ্য দিবে। এক্সাক্টলি, তো এক্সাক্টলি, এই যে মিলে যাওয়া, এখন তোমার গায়ে থেকে যদি ভুরভুর করে ফুরফুরে গন্ধ বের হয়, সাধারণ মানুষটা তোমার সাথে একটা পার্থক্য তার মনের মধ্যে তৈরি হয়ে যাবে। না, আমার সাথে আমার গায়ের সঙ্গে ঘামের গন্ধ আর উনার গায়ের থেকে এত সুন্দর ফুলের গন্ধ বের হয়। তো উনি নিশ্চয়ই আলাদা প্রজাতির মানুষ। তো এই জায়গাগুলো রাজনীতিবিদদের আরো সিরিয়াসলি খেয়াল রাখতে হবে।